হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলটু পঞ্চায়েতে সকলকে স্বাগত। আর ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেটে নিয়ে চলে এসেছি দুপুর দুটোই। তো এখানে বেসিক কোশ্চেন থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আলোচনা হবে, কারণ ডব্লিউবিসিএসে আমরা দেখেছি কী টাইপের কোশ্চেন এসেছে। তো সেই কারণে 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বই অ্যানালিসিস করে তবেই কিন্তু আমি এখানে কোশ্চেন নিয়ে আসছি। তো লাস্ট 2 মাস কিন্তু বলতে পারেন এই সেটের মাধ্যমে সেরা প্রস্তুতি হতে চলেছে ফুড এসআই। কীভাবে 50-এ ম্যাক্সিমাম নাম্বার আপনারা অ্যাটেম্প করবেন সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। আর পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান। এর আগে 2টো পিডিএফ দেওয়া হয়ে গেছে, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেব ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, 40 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে প্রথম 15 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলা আছে কত? 65। অন্য 18 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলা আছে 70, এবং বাকি শিক্ষার্থী অর্থাৎ বাকি থাকছে কত? 15 যোগ 18 অর্থাৎ 33, বাকি থাকছে 7 জন। তো 7 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলা আছে 72। পুরো ক্লাসের সঠিক গড় নাম্বার 1 দশমিক স্থানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 15 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলা আছে 65, 18 জন শিক্ষার্থীর গড় নাম্বার বলা আছে 70, 7 জন শিক্ষার্থীর গড় নাম্বার 72। এখন পুরো ক্লাসটার গড় নাম্বার কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 15 জন শিক্ষার্থীর, 18 জন শিক্ষার্থী এবং 7 জন শিক্ষার্থীর মধ্যে ম্যাক্সিমাম কত দেখতে পাচ্ছি? 72। অর্থাৎ আমাদের যে অ্যাভারেজ অর্থাৎ পুরো ক্লাসটার গড় নাম্বার সেটা 72-এর কম হবে, এবং সব থেকে কম দেখতে পাচ্ছি 65, অর্থাৎ 65-র বড় হবে। আমরা ধরে নিচ্ছি এটা 65, যেহেতু 65-র বড় হবে সেহেতু আমরা প্লাস করব। তো যে সংখ্যাটা আমরা ধরেছি টোটাল অর্থাৎ হোল ক্লাসের গড় নাম্বার অ্যাভারেজ নাম্বার 65, তার সাথে 15 জন শিক্ষার্থীর গড় নাম্বার অর্থাৎ 65, এটার ডিফারেন্স কত? 0। কতজন শিক্ষার্থীর গড় নাম্বার? 15 গুণ 15 যোগ 70-এর সাথে 65-র ডিফারেন্স কত? 5। কতজন শিক্ষার্থীর গড় নাম্বার? 18 জন, প্লাস 72-এর সাথে 65-র ডিফারেন্স 7। কতজন শিক্ষার্থীর গড় নাম্বার? 7 জন। অর্থাৎ এখানে আমরা টোটাল নাম্বারটা বের করে ফেললাম। 40 জন শিক্ষার্থীর গড় করতে গেলে ভাগ 40 করব, তো এটা ক্যালকুলেশন করব, করে 65-র সাথে যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এখান থেকে আমাদের 0 আসছে, এখান থেকে আমরা কত পাচ্ছি? 90, এখান থেকে পাচ্ছি 49। 90 যোগ 49 হচ্ছে 139 বাই 40। 139 বাই 40 এটা প্রায় ইকুয়াল টু হয় 3.47। তো দশমিকের পরে 5-এর বড় হলে আমরা আগের সংখ্যার সাথে 1 যোগ করে নিই, তো 3.5 প্রায় পেয়ে যাচ্ছি। আর এখানে কত আছে? 65। তাহলে 65 প্লাস 3.5, তাহলে আমরা কত পাচ্ছি? 68.5 পাচ্ছি। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে এখানে 3 নম্বর অপশান। তো আমরা যখন ক্লাসটা করেছিলাম টোটাল চ্যাপ্টারে তখন কিন্তু এই নিয়মটা আমি শিখিয়ে দিয়েছিলাম। যারা দেখেছেন তো এখানে অবশ্যই করতে পারবেন, যারা দেখেননি অবশ্যই দেখে নিন যদি এখানে প্রবলেম হয়। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে এখানে, যদি একজন ব্যক্তি একটি শার্টের ধার্য মূল্যের উপর 25% ছাড় পেয়ে 150 টাকা সঞ্চয় করে, তাহলে তিনি শার্টটির জন্য কত টাকা দিয়েছেন? তো এখানে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস সেটা ধরে নিচ্ছি 100 ছিল। ডিসকাউন্ট অর্থাৎ ছাড় কত দিয়েছে? 25 টাকা, 25% অর্থাৎ 100 টাকার উপর 25 টাকা ছাড় দিয়েছে। তাহলে সেলিং প্রাইস অর্থাৎ একজন ব্যক্তি একটি শার্টের ধার্য মূল্যের উপর এত % ছাড় পেয়েছে, অর্থাৎ দোকানদার কত টাকায় বিক্রি করেছে এবং এই ব্যক্তি কত টাকা পে করেছে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস। কত? 75। 100 মাইনাস 25, 75। তাহলে এখানে ছাড় পেয়ে 150 টাকা সঞ্চয় করলো, অর্থাৎ 100 টাকা যদি দাম লেখা থাকে 75 টাকা সে দিয়ে সেটা কিনলো, ছাড় পেলো অর্থাৎ 25 টাকা, তা সে জমালো কত? 25 টাকা। তাহলে 25 ইকুয়াল টু আমাদের বলা আছে কত? 150। তিনি শার্টটির জন্য কত টাকা দিয়েছেন? অর্থাৎ 75 টাকা দিয়েছেন। 75 ইকুয়াল টু কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ 150 বাই 25 ইন্টু
75 ক্যালকুলেশন করলে 3, তো 450 হয়ে যায় আমাদের সঠিক অ্যান্সার 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে এখানে, কি বলছে, হরিশের বয়স 40 বছর এবং রিঙ্কুর বয়স 50 বছর, কত বছর আগে তাদের বয়সের অনুপাত এত ছিল। তো এই টাইপের অঙ্ক আমি আগের সেটেও করিয়েছি, কিন্তু এখানে কোশ্চেনটা একটু ঘোরানো আছে। তো এখানে আমাদের যে বর্তমান বয়স সেটা কত বলা আছে, 40 আর 50। আমরা যদি রেশিও বার করি, কত রেশিও পাবো, এখান থেকে 4:5, এবং কত বছর আগে তাদের রেশিও ছিল 2:3। আমরা ধরে নিচ্ছি এটা এক্স বছর আগে 2:3 এই রেশিওতে ছিল, এই অনুপাতে ছিল তাদের বয়স। তো এখন আমরা এখানে 5 বা 4 ধরে ক্যালকুলেশন করব, তবেই আমরা সহজেই আমরা একটা সমীকরণে আসতে পারবো, কারণ এখানে 4-এর মান 40 আর 5-এর মান 50 এটা বলা আছে। তো আমরা এখানে আমরা 5 ধরে ক্যালকুলেশন করলাম, যেটা ধরে ক্যালকুলেশন করব সেটা ইনটু এই যে এখানে যে দুটো অনুপাত আছে সেটা কত বছরের তাদের গ্যাপ, সেই অনুপাত দুটোর মধ্যে কত বছরের গ্যাপ, এক্স বছরের গুণ এক্স, ইনটু যে সংখ্যাটা ধরে ক্যালকুলেশন করব তার ঠিক আগের অনুপাত দুটি ডিফারেন্স নেব, অর্থাৎ 3 - 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশনের ডিফারেন্স, 3-4 কত 12 মাইনাস 5-2 কত 10। তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু, আমরা যেহেতু 5 ধরে ক্যালকুলেশন করেছি, 5-এর মান কত 50, এটা ইকুয়াল টু আমরা 50 লিখতে পারি। তাহলে এখান থেকে 5 দিয়ে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 10, আর এখান থেকে মান কত আসছে 1, এখান থেকে কত আসছে 2। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 20 পাচ্ছি, এই 2 কোনাকুনি গুণ হয়ে যাবে। তো এখানে আমাদের এক্সের মান কত আসছে 20। তাহলে কত বছর আগে এই অনুপাত ছিল, 20 বছর আগে আমাদের 2:3 এই অনুপাত ছিল। তো এখানে সঠিক অ্যান্সার 1 নম্বর অপশান। তো আমি বলেছিলাম 3টি মেথড শেখাবো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, যে অঙ্কের ক্ষেত্রে যে মেথড আমাদের ব্যবহার করলে খুব সহজেই আমরা অ্যান্সার বার করতে পারবো, সেখানে কিন্তু আমরা সেই মেথডটা ইউজ করব। তো আপনারা যদি কোনো অসুবিধা থাকে, আমি বারবার বলছি, আগের ভিডিওতেও বলেছি, চ্যাপ্টারটা আগে দেখে আসুন 3টি মেথড কী কী। এক্স ধরেও করা যায়, তাছাড়া আরেকটা শর্টকাট মেথড আমি বলেছিলাম সেটা হিসেবেও করা যায়, এবং এইভাবেও করা যায়, এবং কোন ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন ক্ষেত্রে কোন মেথডটা ইউজ করলে আমরা তাড়াতাড়ি অ্যান্সারটা পাবো, সেই ক্ষেত্রে আমরা সেই মেথডটা ইউজ করব। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাব। যদি কারো অসুবিধা থাকে তো চ্যাপ্টারটা দেখে আসবেন, তবে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 11, 18 আর 17 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তো এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে আমরা এলসিএম বার করব কিসের, 9, 11, 18 আর 17। 9 দিয়ে দিলে 1, 11, 2, 17, অর্থাৎ 34 গুণ 99। 34 গুণ 99 করলে 3366 পাচ্ছি। অর্থাৎ যদি আমরা 9 দিয়ে 3366কে ভাগ করি, পুরোপুরি ভাগ চলে যাবে। 11 দিয়ে করলেও, 18 দিয়ে করলেও এবং 17 দিয়ে করলেও কিন্তু পুরোপুরি ভাগ চলে যাবে। কিন্তু এখানে আমাদের বলছে প্রতি ক্ষেত্রে 7 ভাগশেষ থাকতে হবে, অর্থাৎ রিমাইন্ডার কত থাকবে 7। তাহলে এর সাথে যদি আমরা 7 যোগ করে দিই, তবেই আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে 7 রিমাইন্ডার পাবো, ভাগশেষ পাবো। তাহলে 7 যদি যোগ করি কত পাচ্ছি, 3373। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 3 নম্বর অপশান, 3733, এটা পাচ্ছি আমাদের অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, একটি স্কুলে 2/5 ছেলে এবং 3/4 মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা 550, এর মধ্যে 3/5 মেয়ে আছে। স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত, টোটাল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত। তো আমরা ধরে নিচ্ছি টোটাল স্কুলে ছেলে আছে এক্স আর মেয়ে আছে ওয়াই, অর্থাৎ বয়েজ এক্স আর গার্লস ওয়াই, যার মধ্যে 2/5 ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করছে, অর্থাৎ এক্সামে অংশগ্রহণ করছে। 2/5 ছেলে, অর্থাৎ 2/5 ইন্টু এক্স,
এবং মেয়ে এটা হচ্ছে বয়েজ। আর গার্লসের মধ্যে কতজন অংশগ্রহণ করছে? 3/4, অর্থাৎ ওয়াইয়ের 3/4 গার্লস এক্সামে অংশগ্রহণ করছে। কিন্তু এখানে আরেকটি শর্ত দিয়েছে কি, 550 জন টোটাল ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই 550 জন, যার মধ্যে এক্স প্লাস ওয়াই না, এই 2x/5 এবং 3y/4 550 জন, যার মধ্যে 3/5 মেয়ে, অর্থাৎ 3/5 মেয়ে অংশগ্রহণ করেছে। তো এখানে আমরা মেয়ে কতজন অংশগ্রহণ করেছে সেটা বার করতে পারবো। কতজন মেয়ে এখানে অংশগ্রহণ করেছে? 330 জন। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 3y/4 জন মেয়ে অংশগ্রহণ করেছে, তাহলে এটা ইকুয়াল টু 330 করে দিতে পারবো। তাহলে এখান থেকে ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছে? 440। তাহলে টোটাল স্কুলে মেয়ের সংখ্যা কত? 440, এবং ওয়াইয়ের অর্থাৎ বয়েজ এর সংখ্যাটা বার করলে আমরা টোটাল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। তো এখানে যদি 3/5 মেয়ে অংশগ্রহণ করে, বাকি থাকছে কত? 2/5। তাহলে 2/5 নিশ্চয়ই ছেলে অংশগ্রহণ করবে। তাহলে 550 ইন্টু 2/5 করলে কত হয়? ক্যালকুলেশন করলে 220। তাহলে এটা ইকুয়াল টু আমরা 220 লিখতে পারি, যেটার ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু 550 জন আসছে। তাহলে টোটাল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা এক্স প্লাস ওয়াই বার করলেই হয়ে যাবে, অর্থাৎ 550 প্লাস 440 বার করলেই আমরা টোটাল স্কুলের শিক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। কত হচ্ছে? 1 নম্বর অপশান 990। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? একটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করার জন্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যার সাথে যে সর্বনিম্ন সংখ্যাটি যোগ করতে হবে তা কত? তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টে 9। এর যদি আমরা বর্গমূল করি, ফার্স্ট আমরা 3 দিয়ে দেব, 3 তিরিক্ষে 9, 2 9 নামলো, 3-এর ডবল হয়ে যাবে এখানে 6। যদি আমরা 1 দিয়ে দিই, এখানে আমরা কত পাবো? 1 একে 1, 6 একে 6, 61, অর্থাৎ এখানে আমরা 38 পাবো। যদি এখানে আমরা 1-এর বদলে যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে এখানেও 2 বসবে। তাহলে এখানে 99 নিচে কত আসবে? 4, 2 দুগুণ 4 এবং 6 দুগুণ 12, অর্থাৎ 124 মাইনাস 99, অর্থাৎ 25। তো এখানে কত যোগ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। যদি আমাদের বলতো কত বিয়োগ করতে হবে, তাহলে 99 থেকে 38 বিয়োগ করলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যেতাম, কিন্তু আমাদের যোগ করতে বলেছে। অর্থাৎ এখানে যদি 99-এর সাথে আমরা 25 যোগ করি, তাহলে 124 পেয়ে যাব, তবেই আমরা 32-এর স্কোয়ার পেয়ে যাব, অর্থাৎ একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমাদের কত যোগ করতে হবে? 25 যোগ করতে হবে। 2 নম্বর অপশন কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে? 3 বন্ধু এ বি সি ব্যবসায় 8:5:6 অনুপাতে বিনিয়োগ করেছে। 6 মাস পর সি তার মূলধনের অর্ধেক তুলে নেয়। মোট এত টাকার মধ্যে সি দ্বারা অর্জিত লাভ নির্ণয় করুন। তো এখানে এ বন্ধু তার 8 ইউনিট টাকা 12 মাসই খাটিয়েছে, অর্থাৎ এখানে আমরা কি জানি? প্রফিট P1:P2:P3 ইকুয়াল টু কী পাবো? X1T1:X2T2, X1T1:X2T2, X2X3T3, যেখানে এক্স এর মান যে পরিমাণ টাকাটা ব্যবসাতে খাটাচ্ছে বা বিনিয়োগ করছে সেটা, আর T1T2T3 হচ্ছে যত বছর বা যত টাইম ধরে টাকাটা খাটবে সেই সময়টা 3 বন্ধুর। তাহলে এখানে X1-এর মান কত পাবো? 8 ইউনিট। কত সময় ধরে খাটছে? T1-এর মান কত পাবো? 12,
x2 এর মান কত পাবো 5 ইউনিট, কত সময় ধরে খাটছে 12 মাস ধরে খাটছে, ইস টু x3 এর মান কত পাবো এখানে 6 ইউনিট, কিন্তু কি বলছে 6 মাস খাটার পর সি তার অর্ধেক টাকা তুলে নেয়, অর্থাৎ 6 মাস তার 6 ইউনিট টাকা খাটছে, 6 ইন্টু 6 প্লাস বাকি 6 মাস অর্ধেক টাকা তুলে নিচ্ছে, অর্থাৎ বাকি অর্ধেক টাকা খাটছে, 6-এর অর্ধেক কত 3, অর্থাৎ এই 3 ইউনিট টাকা বাকি 6 মাস খাটছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে 6 যদি আমরা ক্যান্সেল করি 2 থাকবে, এখানে এখানে 2 থাকবে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 16, 10 টু এখানে 6 যোগ 3 9 পেয়ে যাচ্ছি। তাহলে মোট এত টাকা, অর্থাৎ 16 যোগ 10 যোগ 9 কত হয় 35, 35-এর মান বলা আছে 1 1 2 3টে 0, তাহলে সি দ্বারা অর্জিত লাভ কত 9-এর মান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যদি আমরা 35 দিয়ে ক্যালকুলেশন করি, কত পাচ্ছি এখানে 3 2 0 0, আর 9-এর মান তাহলে কত হয়ে যাবে 3200 ইন্টু 9, অর্থাৎ 2 8 8 0 0, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 2 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে 12 জন শ্রমিক একটি কাজ 12 দিন সময় নেয়, তাহলে একই কাজ করতে 8 জন শ্রমিকের কত দিন লাগবে। তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে কি দেখেছিলাম, যদি কোনো কোশ্চেনে শ্রমিক সংখ্যা বা ব্যক্তি পাই এবং দিন সংখ্যা পাই, কত টাইম ধরে বা কত সময় ধরে কাজ করছে সেটা পাই, এবং কত ইউনিট কাজ করছে সেটা পাই, তবে আমরা যে সূত্রটা ব্যবহার করব M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। তো এখন চারটেই যে কোনো কোশ্চেনের মধ্যে থাকবে এমনটা নয়, কোনো কোশ্চেনে 2টো থাকতে পারে, কোনো কোশ্চেনে 3টে, কোনো কোশ্চেনে 4টে। তো এরকম যদি পাই তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব। এখানে M1 এর মান বলা আছে 12, কত দিন কাজ করছে D1 এর মান বলা আছে 12, ইকুয়াল টু এখানে T1 এর মান বলা নেই, W1 এর মান বলা নেই, T2 এর মান নেই, W2 এর মান নেই, অর্থাৎ সেম কাজ করছে, অর্থাৎ এটা W হয়ে যাবে, কেটে যাবে, এবং সেম ঘন্টা ধরে কাজ করছে বাট সেম টাইম ধরে কাজ করছে, T1 T2 মান সেম হয়ে যাবে। তো এখানে M2 এর মান বলা আছে 8, আর D2 এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি আমরা 4 দিয়ে কাটি 2, আর এখানে আমরা 4 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে কাটলে 6, তাহলে এখানে আমরা D2 ইকুয়াল টু কত পেয়ে যাব 18, সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে এখানে 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত বলা আছে 6:5, তাদের এলসিএম আর এইচসিএফ এর গুণফল 6750, সংখ্যা দুটির যোগফল কত। তোমরা দুটি সংখ্যার এক্স ইন্টু ওয়াই গুণফল ইকুয়াল টু কী পাই এলসিএম ইন্টু এইচসিএফ, এটা পাই। দুটি সংখ্যা কত 6x ইন্টু 5x, যেটা আমরা ধরে নিয়েছি, এলসিএম আর এইচসিএফ এর গুণফল কত 6750, এটা বলা আছে। তো যদি 5 দিয়ে ক্যালকুলেশন করি 1 3 5 0, 6 দিয়ে ক্যালকুলেশন করলে 2 2 5, তাহলে এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 2 5, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত পাবো 15, এক্সের মান 15 পেয়ে যাচ্ছি। দুটি সংখ্যার যোগফল অর্থাৎ 6x প্লাস 5x কত পাচ্ছি 11x, এক্সের মান এখানে বসিয়ে দেবো, অর্থাৎ 11 গুণ 15 কত পাচ্ছি আমরা 165, তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে একটি ছেলে 8 কিমি পার ঘন্টা বেগে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো যে বিপরীত দিক থেকে আসা 250 মিটার লম্বা একটি ট্রেন তাকে 12 সেকেন্ডের মধ্যে অতিক্রম করেছে, ট্রেনটির গতিবেগ কত।
সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা ডি ইকুয়াল টু বা এল ইকুয়াল টু কী পাই, এস ইন্টু টি, এটা আমরা পাই। তাহলে একটি ট্রেন যদি কোনো ব্যক্তিকে বা কোনো কারেন্টের খুঁটিকে অতিক্রম করে তাহলে সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, এটা বলেছিলাম আগেও, তো এটা মনে রাখতে হবে। তো এখানে একটি ছেলেকে অতিক্রম করছে, তার ট্রেনের নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তার এল এর মান কত হয়ে যাবে 280 ইকুয়াল টু এস এর মান কত হবে, যেহেতু একে অপরের দিকে আসছে তাহলে আমরা যে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতি সেটা যোগ করব। ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ এস, এস প্লাস 8 ইন্টু কত টাইম লাগছে 12, তো এটা আমাদের কিমি পার আওয়ারে আছে, আর এটা আমাদের সেকেন্ডে আছে, এটা আমাদের মিটারে আছে। তাহলে এস প্লাস 8 ইকুয়াল টু 280/12 ইন্টু 18 ভাগ 5 করে নেব, এটা কিমি পার আওয়ারে করে নেব, কারণ আমাদের অ্যান্সার প্রত্যেকটা কিমি পার আওয়ারে আছে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, যদি আমরা 3 দিয়ে ক্যালকুলেশন করি 6, এখানে পাবো 4, 2 এখানে পাবো কত 3। যদি আমরা 5 দিয়ে ক্যালকুলেশন করি, এখানে আগে 2 দিয়ে করে নিলাম, 1 4 0, 5 দিয়ে করলে 28। তাহলে এখানে এস ইকুয়াল টু কত পাচ্ছে 28 গুণ 3 অর্থাৎ 84 মাইনাস 8, 84 মাইনাস 8 ইকুয়াল টু 76। তাহলে এস এর মান হয়ে যাচ্ছে 76 কিমি পার ঘন্টা, অর্থাৎ ট্রেনের গতিবেগ 76 কিমি পার ঘন্টা। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, দুটি সংখ্যার অনুপাত বলা আছে 7:11, তাদের লসাগু বলা আছে 154, প্রথম সংখ্যাটি কি সেটা নির্ণয় করতে হবে। তো দুটি সংখ্যা ধরে নিচ্ছি 7x আর 11x, তাহলে এদের লসাগু কত হয়ে যাবে 7 ইন্টু 11 ইন্টু এক্স হয়ে যাবে এদের লসাগু, সেটার মান বলা আছে 154। তো যদি আমরা ক্যালকুলেশন করি 1 4 ক্যালকুলেশন করলে 2, এক্স ইকালটা আমরা কত পাচ্ছি 2, প্রথম সংখ্যাটি কত 7x এর মান 14 হয়ে যাবে, অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন কি বলছে, যদি 20টি পেন্সিলের ক্রয় মূল্য 15টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হয়, অর্থাৎ 20 ইন্টু ক্রয় মূল্য অর্থাৎ সিপি ইকুয়াল টু 15 ইন্টু বিক্রয় মূল্য অর্থাৎ এসপি, এটা 5 দিয়ে ক্যালকুলেশন করলাম 4 3, অর্থাৎ এসপি বাই সিপি ইকুয়াল টু কত পাচ্ছি 4/3। যদি কোনো একটি পেন্সিল সেটার 3 টাকা কিনে 4 টাকায় বিক্রি করি, তাহলে লাভ কত টাকা হচ্ছে 1 টাকা, আর লাভ এর পার্সেন্টেজ বা ক্ষতি, প্রফিট বা লস, এটার ক্ষতি পার্সেন্টেজ আমরা কীভাবে বার করি, সবসময় ক্রয় মূল্যের উপরেই বার করি, অর্থাৎ 1/3 ইন্টু 100 এত পার্সেন্টেজ, অর্থাৎ এখানে 33.13% হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন যেগুলো নিয়ে আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর রোজ রেগুলার ম্যাথের উপর প্র্যাকটিস সেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।